রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যা মামলায় অভিযুক্ত মা মাহফুজা 5 দিনের রিমান্ডে। খুনের ঘটনা স্বীকার করার খবরকে নাটক বললেন নিহত শিশুদের খালা। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার দায়ে দুজনকে আটক, পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি। 12 বিদেশি সহ আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের 14 সদস্য আটক। ফেসবুকে নারীদের সঙ্গে বন্ধুত্ব করে মোটা অঙ্কের অর্থ আদায় করত চক্রটি, ব্রিফিংয়ে র্যাব। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শিশু চুরির সময় এক নারী হাতে নাতে আটক, বিশেষ চক্রের হয়ে কাজ করছিল, প্রাথমিক জিজ্ঞাসার পর জানালো পুলিশ। এবং ক্ষমতায় থাকার জন্য সরকার নির্বাচন নিয়ে প্রহসন করছে, অভিযোগ বিএনপির। ইউপি নির্বাচনে বাধা দেয়া হচ্ছে না, নালিশ করাই দলটির কাজ, মন্তব্য আওয়ামী লীগের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। দুই শিশুকে হত্যার দায় মা স্বীকার করেছেন। র্যাবের এমন বক্তব্যের 24 ঘন্টা পেরোনোর আগেই ঘটনাটিকে অবিশ্বাস্য ও নাটক বলে আখ্যায়িত করলেন তাদের খালা আফরোজা মিলি। মা মাহফুজা মালিক জেসমিন সন্তানদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। র্যাবের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন তার বড় বোন উল্টো তাকে পরামর্শ দিতেন তিনি যেন তার সন্তানদের পড়ালেখা নিয়ে বাড়াবাড়ি না করেন। এদিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজাকে পুলিশ 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার জেরে দুই সন্তান অরণি ও আলভিকে মা মাহফুজা মালেক জেসমিন হত্যা করেছেন বলে র্যাব হেফাজতে স্বীকার করেছেন, এমন দাবি এলিট ফোর্সটির। পড়ালেখা নিয়ে অসন্তোষ থাকলেও কোনো মা কি তার সন্তানদের মেরে ফেলতে পারেন, এমন প্রশ্ন উঠেছিল র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনেও। এবার দুই শিশুর খালা আফরোজা মালেক মিলি জানালেন, ভাগ্নে ও ভাগ্নির পড়ালেখা নিয়ে কোনো দুশ্চিন্তায় তো ছিলেনই না তার বোন, উল্টো মিলি যেন সন্তানদের পড়ালেখা নিয়ে বাড়াবাড়ি না করেন সেই উপদেশই দিতেন জেসমিন। আমি তো টেনশন দেখি না, বরং আমার মেয়েটা তো গতবার যখন সেকেন্ড হলো, পরে এবার 4th হয়েছে, ও তখন বললো যে মিলা ও যেভাবে পড়তেছে এভাবে পড়ুক, ওকে বেশি চাপ দিস না। আপার মেয়েটাও সেম, মানে পড়াশোনা নিয়ে যে খুব বেশি একটা চাপ দেওয়া তা কিন্তু না। মিলি জানান, অরণি ও আলভিকে যখন অচেতন অবস্থায় বাসায় পাওয়া যায় তখন বাসার দরজা খোলা ছিল। তিনি আরো জানান, তার মায়ের মানসিক সমস্যা থাকলেও বড় বোনের মধ্যে তেমন কোনো লক্ষণ কোনোদিনই দেখেননি। এই অবস্থায় জেসমিনের সন্তান হত্যার দায় স্বীকার করে নেওয়ার ঘটনাকে মেনে নিতে পারছেন না মিলি। আপাই বলতেছে, মিলা আমি ঘুম থেকে উঠে থেকে আমার দরজা খোলা আর আমার বাচ্চাগুলো হয়ে করে আছে, তাহলে কি কেউ ভিতরে ঢুকে কাজটা করে আসলো? আমার কাছে নাটক সিনেমা মনে হচ্ছে, যে এটা আসলে একটা মানে কাল্পনিক একটা ব্যাপার মনে হচ্ছে। মানসিক সমস্যা তো আমি দেখি না, তো আমাদের ফ্যামিলিতে মানসিক সমস্যা আছে, যেমন আমার মার আছে, ওরকম কোনো সমস্যা না, তখন ঘুমের সমস্যা হয়। এদিকে ঘটনার পরদিন আলভির স্কুল ক্রিসেন্ট ইন্টারন্যাশনালের এক শিক্ষিকার সঙ্গে কথা বলে জানা যায় বরাবরই পড়ালেখায় ভালো ছিল আলভি। অন্যদিকে তার বড় বোন ভিকারুন্নেসা নুন স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী অরণির 2014 সালের অর্ধবার্ষিক পরীক্ষার প্রোগ্রেস রিপোর্টে দেখা যায় 110 দিনের মধ্যে 98 দিন ক্লাসে উপস্থিত ছিল অরণি। মোট 820 নম্বরের মধ্যে সে পেয়েছে 527 নম্বর। ভালোই তো ছিল সবকিছুই, ওর সাথে কথা হলো, ওর হাত ধরে লিখালাম, কিন্তু সেই ছেলে যে এরকম হবে সেটা তো আর করতে পারিনি। শুক্রবার দুপুরে স্বামী আমানের দায়ের করা মামলায় স্ত্রী জেসমিনকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ বলছে, র্যাব হেফাজতে মা যা বলেছেন তাই প্রকৃত সত্য নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে তা জানতে জেসমিনকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। মানসিকভাবে অসুস্থ থাকার কারণে ওনার এখন যে ঘটনাগুলো আসলে অভিযোগ দায়ের করা হয়েছে, এই ঘটনাগুলো আদৌ ঘটেছে কিনা বা ঘটা হয়েছে কিনা, এগুলো বিষয়গুলো ওনাকে আসলে চিকিৎসা ছাড়া আমাদের এখন যাচাই বাছাই করা সম্ভব না। সে যে একটা কারণ বলছে, এটার সাথে অন্য কোনো কারণ আছে কিনা সেটার জন্যই তো তদন্ত। 29শে ফেব্রুয়ারি বনশ্রীর বাসায় ভাই বোন আলভি ও অরণি রেস্টুরেন্ট থেকে আনা বাসি খাবার খেয়ে মারা যায় বলে জানায় তাদের পরিবার। পরের দিন ময়না তদন্তের প্রাথমিক পর্যায়ে দুই শিশুর গলায় ও মুখে শ্বাস রোধ করে হত্যার আলামত মিললে ঘটনা নাটকীয় মোড় নেয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে দুলাল মোল্লা নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে সালথা উপজেলার শিহিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেয়ায় স্থানীয় কিছু বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্বজনদের আহাজারিতে এইভাবেই ভারী হয়ে ওঠে নিহত স্কুল শিক্ষক দুলাল মোল্লার বাড়ি। স্বজনদের অভিযোগ, ফরিদপুরের সালথা উপজেলার সিহিপুর গ্রামের বাসিন্দা দুলালের বাড়ির কাছে প্রায়ই কিছু বখাটে মাদক সেবন করত। এর প্রতিবাদ করার কারণে প্রাণ দিতে হলো স্কুল শিক্ষক দুলালকে। আমি তার বুঝি নেই, আমি কি ওই সাথে জানি না, চিনিও না, নামও শুনি নেই কোনোদিন। তোর পড়ার সাথে সাথে আমি দেখি আকাশি করতেছি আমার কাকা, মেলা মানুষ অত মানুষের সাথে পারে মুখ আটকে রাখছে আর কুবাই মারামারি করতেছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। একজন শিক্ষক, তাকে এইভাবে মারা হলো, এই জন্য আমি সরকারের কাছে আমি বিচার চাই। এই যে খুন করছে মুকাররম এবং মুকাররমের ছেলে লিটন এবং লিটনের সাথে ছিল লিটনের ছোট ভাই আপনার রাজনের আবার বড় ভাই আছে রিপুন। আমরা চাই এদের ফাঁসি। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লিটন ছেলেটা ড্রাগ এডিক্টেড, এটা ছোড়ায় না, এই দেলোয়ার হোসেন দুলাল মাস্টার সাহেবের কোপায়। এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অভিযোগ দিতে আসে নাই। অভিযোগ দিলে আমরা নিয়মিত মামলা নিব। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শিক্ষক দুলাল মোল্লাকে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সময় সংবাদ, ফরিদপুর। গাজীপুরের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের আটক ও লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। অন্যদিকে টাকা লুটের ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনার একদিন পর গত রাতে 2 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকা লুটের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া এই মিশনে 6 জন অংশ নিয়েছিল বলেও জানায় তারা। পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে জড়িত অন্যদের নাম জানা গেছে এবং তাদের কাছেই রয়েছে লুট হওয়া টাকা। 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের কাছ থেকে আমরা মোটামুটি আশার আলো পেয়েছি। সে বলেছে আমাদের সাথে আরো 5 জন ছিল, সেই 5 জনের থেকে আমরা আরো একজনকে নিয়ে মোট 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। টাকা উদ্ধার তাদের কাছে হয়নি, টাকার কথা বলছে। তাদের অন্যান্য যারা এর সাথে জড়িত তাদের কাছে আছে, কিন্তু তারা কোনো টাকা পয়সা এখনো ভাগযোগ করেনি, এরকম কথাও তারা বলেছে। লুট হওয়া এটিএম বুথে নতুন নিরাপত্তা রক্ষী নিয়োগ দেয়া হলেও এখনো শুরু হয়নি ব্যাংকিং কার্যক্রম। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। দিন দুপুরে মোকাল ডাকাতি হচ্ছে, ভোরবেলা এসে ডাকাতি করে নিয়ে গেল, এটা খারাপ খবর না? এটা তো আমাদের ভয় জাগিয়ে গেল যে আমরাও তো মনে করি ব্যবসা করে টাকাটুকু থাকে এখানে। এইভাবে একটা অঘটন ঘটে গেল, আমাদেরও কোনো ক্ষতি হতে পারে, আমাদেরও টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে অনেক সমস্যা হতে পারে। গত মঙ্গলবার কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভল্টে মানি প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের কর্মীরা টাকা রাখার সময় হামলা চালিয়ে প্রায় 2 কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ছিনতাই হওয়া 2টি ট্রাঙ্ক উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি। এটিএম বুথের এই শাখাটি থেকে গত বুধবার রাতে ভল্টে টাকা রাখার সময় ছিনতাই হয় প্রায় 2 কোটি টাকা। এটিএম কার্ড জালিয়াতি, তারপর এটিএম বুথ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বভাবতই প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থা নিয়ে, প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থায় গ্রাহকদের অর্থ নিরাপত্তার বিষয়টি নিয়ে। কামরুজ্জামান মামুন, কালিয়াকৈর, গাজীপুর। আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করেছে র্যাব। এর মধ্যে 12 জনই বিদেশি নাগরিক। রাজধানী নিকুঞ্জ, উত্তরা সহ বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় বৈদেশিক মুদ্রা, ল্যাপটপ ও বিপুল পরিমাণ টাকা। শুক্রবার বিকেলে উত্তরায় র্যাব 1 কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন দেশকালের সীমা অতিক্রম করে বন্ধুত্ব গড়ে তোলা যায় অনায়াসে। তবে এক্ষেত্রে সীমাবদ্ধতা একটাই, ব্যক্তিকে সরাসরি চেনার কোনো সুযোগ নেই। তারপরও বিশ্বাসে ভরসা করে অনেকেই জড়িয়ে পড়েন এমন সম্পর্কে। খুলনার এক চাকরিজীবী নারী ফেসবুকে ব্রিটিশ নাগরিক পরিচয় দেয় একটি আইডির সাথে সম্পর্কে জড়ান। রাজধানীর এক নারী ডাক্তারও ব্রিটিশ নাগরিক পরিচয়ধারী আরেকটি ফেসবুক আইডির সাথে অনলাইনে ঘনিষ্ঠ হয়ে পড়েন। শুরুটা বন্ধুত্বের হলেও এই গল্পের শেষ ভাগ কেবলই প্রতারণার। বন্ধুর পাঠানো উপহার পাবার আশায় প্রথমজন 60,000 আর দ্বিতীয়জন 12 লাখ টাকা খোয়ান। শুক্রবার র্যাব 1 কার্যালয়ে এইসব গল্পের পেছনের গল্প আর তার হোতাদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে। কোনো এক সুদর্শন সাদা চামড়ার বিদেশি পুরুষ তাকে
ফ্রেন্ড হওয়ার জন্য প্রথমে প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব তারা গ্রহণ করার পর তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সেই সখ্যতার একটি পর্যায়ে তাকে তারা উপহার পাঠায়। কোনো বাংলাদেশি সদস্য তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আপনার একটি উপহার এসছে, এটি ছাড়াতে আপনাদেরকে বড় অঙ্কের টাকা দিতে হবে। কোনো সাদা চামড়ার সুদর্শন পুরুষের ছবি দেওয়া হয়েছে। সেই ছবিগুলো বাস্তবে যাই হোক না কেন তার পেছনে ছিল এই প্রতারক চক্রগুলো। বন্ধুত্ব বা প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার ধারা বেশ পুরনো, তবে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যই আধুনিক যোগাযোগ মাধ্যমসমূহ ব্যবহার করা হয়েছে বলে জানান র্যাব 1-এর অধিনায়ক। মোট 14 জন এই অপরাধের সাথে যুক্ত প্রতারককে ধরতে সক্ষম হই। তার মধ্যে 12 জন বিদেশি নাগরিক এবং 2 জন বাংলাদেশি নাগরিককে এখন পর্যন্ত আমরা আটক করতে সক্ষম হয়েছি। আটক 12 বিদেশি নাগরিকের কারোরই বাংলাদেশে থাকার বৈধতা নেই বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শিশু চুরির সময় এক নারীকে হাতে নাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে 4টার দিকে 1.5 বছরের শিশু আয়েশাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে বার্ন ইউনিটের নিরাপত্তা প্রহরীরা। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন শিশুটির মা। দুর্ঘটনায় পা হারানো রাজমিস্ত্রি স্বামীর চিকিৎসার জন্য প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বার্ন ইউনিটের 5 তলায় দিন কাটাচ্ছেন যশোরের রেহনা বেগম। 3 সন্তানের মধ্যে দুধের শিশু আয়েশাকে সঙ্গে নিয়েই চলছে তার স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নেয়ার নিরন্তর সংগ্রাম। পলি আক্তার নামে এই নারী তার মা হাসপাতালের 7 তলায় চিকিৎসাধীন দাবি করে গত 2-3 দিন ধরেই রেহনা বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরই এক পর্যায়ে শুক্রবার বিকেলে ছোট্ট আয়েশাকে নিয়ে বাইরে যেতে চায় পলি। অনুমতি না পেয়ে মায়ের অগোচরেই আয়েশাকে নিয়ে বের হয় সে। তবে রেহনার তাৎক্ষণিক উদ্যোগ আর বার্ন ইউনিটের নিরাপত্তা প্রহরীর তৎপরতায় আটক করা হয় পলিকে। এ যাত্রায় মায়ের কোলেই ফিরে যায় আয়েশা। আমি বাথরুমে যাচ্ছি, এবার সেখানে উনি আমার বাচ্চার কাছে ছিল। এবার আমার বাচ্চা নিয়ে উনি চলে এসেছে, আমি এসে দেখছি আমার বাচ্চা নেই। এবার ইমার্জেন্সির গেটে এনে ওনার ধরেছে রিস্কায়। বলছে আপনার কাছে তো বলেই আনিছি আমি বাচ্চা। আমি বলছি আপনি আমার কাছ থেকে বাচ্চা কখন বলে এনেছেন। পরে অভিযুক্ত পলিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ধারণা আয়েশাকে টার্গেট করেই একটি বিশেষ চক্রের হয়ে কাজ করছিল পলি। আমার কাছে মনে হয় যে এই বাচ্চাটা চুরি করছিল প্রি প্ল্যানে। মূলত সে এখানে কিন্তু ঢাকায় কোনো ঠিকানা দেয়নি। সে বলছে 2 দিন আগে এসছে, কোথায় আছে সে তথ্যটা সঠিক দিচ্ছে না। আমার ধারণা যে এর পিছনে একটা সংঘবদ্ধ চক্র থাকতে পারে। মামলা হচ্ছে, মামলার তদন্তে সেটা বের হয়ে আসবে। এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন রেহনা বেগম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ সুমাইয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে চিকিৎসক বলেন তাকে সার্বক্ষণিক অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, তবে তার শিশু সন্তান জারিফ অনেকটাই সুস্থ। সুমাইয়ার স্বজনেরা জানিয়েছেন সুমাইয়া এখন স্পষ্টভাবে কথা বলতে পারছেন এবং শিশু সন্তানের খোঁজ খবর নিচ্ছেন। গত 26 ফেব্রুয়ারি উত্তরার বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় সুমাইয়া সহ তার পরিবার। এই ঘটনায় তার স্বামী ও 2 সন্তান মারা যায়। কালকে যেটা দেখছি ভালো, মাশাআল্লাহ, এখন আজকে দেখি আরো ভালো। সবার দোয়া যেন ওকে আল্লাহ রেখে যায় ও সন্তানের জন্য, এটি আমার কামনা। বাচ্চা কথা বলে, মায়ের সাথে যোগাযোগ নাই, তো ফোনে একবার কথা হয়েছিল। তো ওর আম্মা যখন তাকে বলছিল তুমি ভালো আছো, এই ও বলে আম্মু তুমি কথা বললেও না, তোমার কষ্ট হচ্ছে। তার যে ধরনের কন্ডিশন ছিল শারীরিক অবস্থা, সেখান থেকে কিছুটা ভালো লাংসের অবস্থা কিছুটা ইমপ্রুভ করছে আগের চেয়ে। হ্যাঁ, তো চেষ্টা করা হচ্ছে সব ধরনের ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে যেটুকু সাপোর্ট লাগে দেওয়া হচ্ছে। প্রবাসের সময় আরও থাকছে। সিলেটের কানাইঘাটে ইফটিজিংকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত, আহত অন্তত 20, 10 জনের অবস্থা আশঙ্কাজনক। বিএনপি এখন ব্রিফিং নির্ভর নালিশের রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 7 মার্চের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। নির্বাচন বর্জন করে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন একটা প্রেস ব্রিফিং নির্ভর নালিশের দলে পরিণত হয়েছে। ইউপি নির্বাচনে মনোনয়ন দিতে পারেনি, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না।
আর বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগ বাধা দিয়েছে। বাধা যদি আমরা দিতাম, মির্জা ফখরুল সাহেব আপনার ভাই ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারত না। সরকার একচেটিয়াভাবে ক্ষমতায় থাকতে চায় বলে নির্বাচন নিয়ে প্রহসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর পশ্চিম কাফরুলে এক দোয়া অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তাদের সেই এক দলীয় শাসন ব্যবস্থার যে মনোভাব, যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করতে গিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে নির্বাচনের তামাশা করে প্রহসন করে তারা ক্ষমতা দখল করে রাখতে চায়। কিছুদিন আগে পৌরসভা নির্বাচন হয়ে গেল, কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি, একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রার্থীদেরকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হচ্ছে না। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল পণ্ড করার চেষ্টা হলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কাউন্সিলের নিরাপত্তার জন্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তারা। শুক্রবার সকালে কাউন্সিলের জন্য নির্ধারিত স্থান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান কাউন্সিলের জন্য গঠিত উপ কমিটির নেতারা। অন্যান্য বারের মতো এবারও কাউন্সিল সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা। আগামী 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। অসাম্প্রদায়িক চেতনার কারণেই এদেশে ধর্মান্ধদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা ইয়ং ম্যান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন YMCA। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশকে ধ্বংস করতে পূর্বে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জনগণের অসাম্প্রদায়িক চেতনার কারণেই তার সফল হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সব ধর্মের মানুষের জন্য কাজ করে বলেই YMCA এর মূল ধর্ম মানবতা। তিনি মানব কল্যাণের সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সিলেটের কানাইঘাটে ফ্রিজিংকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 11 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। বৃহস্পতিবার দুপুরে কানাইঘাটের কুরঘড়ি এলাকায় শাহাবুদ্দিন নামে এক যুবককে ইফটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালত 3 মাসের কারাদণ্ড দেয়। এ সময় অন্য 3 জন পালিয়ে যায়। এই ঘটনার জের ধরে শুক্রবার বাদ জুমা কুরঘড়ি মসজিদ প্রাঙ্গণে সালিসি বৈঠকে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে অন্তত 20-22 জন আহত হন। আহতদের মধ্যে সরাইঘাট ইউনিয়ন পরিষদের সদস্য দুদু মিয়াকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উনি গেছিলেন বিচারে, এখান থেকে হাতাহাতি শুরু হওয়ার পরে উনাকে খুব বেশি মারা হয়েছে। এক পক্ষে আর পক্ষকে লাঠি পেটা করছে, তারপরে অনেক দেশি অস্ত্র নিয়ে মারপিট করছে। এক পর্যায়ে দেখছি যে আপনার এই মেম্বার দুদু মেম্বার সাহেব আপনার মাটিতে লুটে আছেন। আহতদের মধ্যে 11 জনকে ওসমানী মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মেম্বার সাহেব আইসেন, মেম্বার সাহেব মাঝে আটটানিতে গেছেন, যাওয়ার পরে তারা বুঝালে দিক আর মানে মাথার একটা সেট আর অনেক কিছু অনেক মহামারী হয়েছে। গাতানে বাসানে গেছিলাম, আমাদের পর্যন্ত মারছে। 11 জন রোগী অ্যাডমিশন দিয়েছি, রোগীরা ভালো আছে, উপরে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক, এলাকাতে আমাদের পুলিশ সুপার মহোদয় সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হাতে প্রথমে সাদা দাগ, তারপর 2-3 মাসের মধ্যেই শুকিয়ে চিকন হয়ে যাওয়া, কারো দুহাত আবার কারো পায়েও দেখা দিয়েছে এমন রোগ। শিশু থেকে বয়স্ক অনেকেই এখন বিপাকে অজানা এই রোগ নিয়ে। এমন চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরে। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, আর ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌপথে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্রের ওপারে ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি চর। দীর্ঘদিনের পুরনো এই চরে বিভিন্ন বয়সের শিশু ও নারী পুরুষদের শরীরে বাসা বেঁধেছে অজানা এক রোগ। স্থানীয় ডাক্তার কবিরাজের পাশাপাশি চরাঞ্চলের এসব অশিক্ষিত মানুষ সাধ্যমতো চেষ্টা করেও রোগ নিরাময় করতে না পেরে এখন উদ্বিগ্ন। হাতে শক্তি নাই, হাত কাবু হয়ে যাইতেছে। এই হাতের এই জায়গা সাদা হয়েছে। কোনো ডাক্তার কোনো পরামর্শ দিতে পারে নাই। রোগাক্রান্ত শিশুদের অভিভাবকরা প্রথমে ধারণা করেন ইপিআই টিকা এই রোগের মূল কারণ। তাদের এমন ধারণা টিকার প্রতি অনাগ্রহী করে তোলে গ্রামের মানুষকে। অনেকেই বলতেছে যে আপা দেখেন আপনি টিকা দিয়েছেন, হয়তো সেই কারণেই আমার বাচ্চার এই অবস্থা হয়েছে। কুষ্ঠরোগ পরীক্ষা করা হলো, কুষ্ঠরোগ পরীক্ষা করার পরে কুষ্ঠরোগ নেগেটিভ আসলো, পজিটিভ আসলো না। এই অবস্থায় এলাকায় আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে IEDCR এর 8 সদস্যের প্রতিনিধি দল। এই রোগের জন্য ইপিআই টিকা দায়ী নয় বলে জানালেন স্থানীয় এই চিকিৎসক। যদি ভ্যাকসিন জনিত এটা কোনো সমস্যা হতো তাহলে শুধুমাত্র ফুলছড়ি উপজেলার ওই চরাঞ্চলেই না, এই জেলার অন্যান্য যে এলাকা যেখানে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে এই সমস্যাটা পাওয়া যেত। স্কিনে যে ডিসকালারেশন গুলো দেখা যাচ্ছে সেই লিশন থেকে আমরা কিছু স্কিন স্ক্র্যাপিং এবং বায়োপসি নিচ্ছি। ঢাকায় পরীক্ষার পরে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারবো কেন হচ্ছে। গেল বন্যার পর থেকে এ পর্যন্ত এলাকায় এ রোগে আক্রান্ত 34 জনকে শনাক্ত করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রবাসের সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 4 এপ্রিল, তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার মেলা। গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে 2 দিনব্যাপী সেমিনারে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, বড় ভাই হিসেবে নয়, ভারত বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করতে চায়। পানি বন্টন, সংযোগ ও নিরাপত্তা, এই 3টি বিষয়ে বাংলাদেশের প্রতি ভারত কোনো অবিচার করবে না বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী বলেন, ভারতের মতো বাংলাদেশও জঙ্গিবাদ, সন্ত্রাস ও সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোতে জোর দিয়ে কাজ করছে। বাংলাদেশ ভারত সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে উন্নত বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এবার প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ পরিবার জেদ্দা। শুক্রবার জেদ্দার স্থানীয় একটি হোটেলে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাডভোকেট মাহমুদুল হাসান শামীমের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হক, জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল AKM শহীদুল করিম, কাউন্সিলর আজিজুর রহমান সহ স্থানীয় অন্যান্য নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রবাসীদের সাধুবাদ জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ভাষাতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ইউনেস্কো ভবনে অনুষ্ঠিত সভায় যোগ দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের কাউন্সিলর ফারহানা আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনেস্কো সহকারী ডিরেক্টর এরিক ফল্ট, রাষ্ট্রদূত M শহীদুল ইসলাম সহ আরও অনেকে। আরও উপস্থিত ছিলেন ভারত, ইরান, গ্রিস, সৌদি আরব, তুরস্ক সহ বেশ কয়েকটি দূতাবাসের প্রতিনিধি ও কূটনীতিকরা। পরে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ফকির শাহাবুদ্দিনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যে উপলব্ধি নিয়ে বাংলা ভাষার আন্দোলনটা শুরু হয়েছিল সেটার চূড়ান্ত রূপটা হলো আমাদের স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তীকালে বাংলা ভাষাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সরকার, শেখ হাসিনা সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ফিয়ের নামে প্রতিনিয়ত বাড়ছে টাকা নেওয়ার হার। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের এসব খরচ মেটাতে বাধ্য হচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে পণ্যে পরিণত করলে
বৈষম্য বাড়বে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান অভিভাবকরা। তাই প্রয়োজন আর চাহিদার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের মনিটরিং এর অভাবে প্রতিষ্ঠানগুলো সেবা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। 5th ইয়ার পর্যন্ত আপনাদের অ্যারাউন্ড 25 লাখ। মেধা থাকা সত্ত্বেও অনেকে টাকার জন্য পড়তে পারতেছে না। যেই অভিভাবকরা হচ্ছে টিচারদের বাসায় বাসায় দৌড়াইতে পারছে, তাদের বাচ্চারাই প্লেসে টিকে যাচ্ছে। মনিটরিং করা হচ্ছে না, পর্যালোচনা করা হচ্ছে না যে আসলে কোন স্কুল কত টাকা বেতন নিচ্ছে। আইনি নিষিদ্ধ আছে, তাহলে তো ওই রকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি তো জায়গায় জায়গায় কোচিং সেন্টার দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের অনেক বেশি কস্টলি, সেগুলো নিয়ন্ত্রণ ভারটা কি এখন গভর্নমেন্ট করবে না? দেশের 30% মানুষ শিক্ষার বাইরে। বৈষম্য দূর করতে দরকার শিক্ষার প্রসার, কিন্তু কিছু মানুষের স্বার্থের কাছে বলি হচ্ছে শিক্ষা অধিকার। তাই সমাধানে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মানসম্মত প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মহামান্য আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই কোচিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য দুটোই এখন রমরমা ব্যবসা। যে দেশে শিক্ষা পণ্য হয়ে যায় সেই দেশে বৈষম্য বাড়ে। পঞ্চম শ্রেণীর পর সমাপনী পরীক্ষা একটা হয়, অষ্টম শ্রেণীর পর আরেকটা হয়, অত্যন্ত অপ্রয়োজনীয় দুটো পরীক্ষা। এর ফলে গ্রাম পর্যায়ে কোচিং বাণিজ্য সম্প্রসারিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস ইত্যাদির মতো নিকৃষ্ট কার্যক্রম, তার সঙ্গে আমাদের পরিবারগুলি জড়িত হয়ে পড়ছে এবং শিক্ষকরা জড়িত হয়ে পড়ছে। সামাজিক আন্দোলন ও সচেতনতার মাধ্যমে এসব সমস্যা সমাধানের গুরুত্ব আরোপ শিক্ষামন্ত্রীর। শিক্ষায় আমরা ব্যবসা অ্যালাউ করবো না, তাই বললেই কি হবে? অনেক টাকা বাড়ছে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এখন বেড়ে অনেক 5 কোটি লোক উত্তীর্ণ হয়ে গেছে। আপনি 3 জন থাকলে আমি 5 জন রাখতেছি। শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকারের মধ্যে বৈষম্য কমলে দেশে বিভেদ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দুদিন ব্যাপী ডিজিটাল গভর্নমেন্ট সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সাইবার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত CICA সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বহুজাতিক আন্তর্জাতিক সংস্থার এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, ইরান, কাজাখস্তান সহ 7টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আমি নিশ্চিত CICA সদস্যভুক্ত দেশগুলোর মাঝে অনেক উন্নয়ন ঘটছে। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের শক্তি, সম্ভাবনা ও সম্পদ এবং ইচ্ছা দিয়ে একসাথে উন্নতি করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে আগামী 4 এপ্রিল। এছাড়া আসাম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 4 এপ্রিলে শুরু হয়ে 5 মে পর্যন্ত 6টি ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হবে। সবগুলো রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হবে 19 মে। শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার নসিম জায়েদি বলেন, পশ্চিমবঙ্গ ও আসামের সব ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের 294টি আসনে শুক্রবারই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সোহম ছাড়াও আছেন ফুটবলার ভাইচুং ভুটিয়া, ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা, জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া সহ অনেক তারকা। বিপন্ন মানবতার প্রতীক হয়ে তুরস্ক উপকূলে ভেসে ওঠা 3 বছরের শিশু সিরীয় শরণার্থী আয়লান কুর্দি সহ আরও 4 জনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে 2 সিরীয় নাগরিকের 4 বছর করে কারাদণ্ড দিয়েছেন তুরস্কের আদালত। তবে ওই রায়ে বলা হয়েছে, ওই ঘটনার পেছনে আসামিদের ইচ্ছাকৃত অবহেলা ছিল না। ইউরোপ অভিমুখে শরণার্থী ও অভিবাসী স্রোত ঠেকাতে মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে তুরস্ক। কর্তৃপক্ষ বলছে, গেল 2015 সালে প্রায় 4500 মানব পাচারকারীকে গ্রেফতার করেছে তুর্কি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
গেল বছরের সেপ্টেম্বরে বাবা মায়ের সঙ্গে ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মৃত্যু হয়েছিল 3 বছরের শিশু আয়লান কুর্দির। সাগর তীরে শিশু আয়লানের মুখ থুবড়ে পড়ে থাকা মৃতদেহের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এতে টনক নড়ে বিশ্ব নেতাদের। এ ঘটনায় অর্থের বিনিময়ে অবৈধভাবে নৌকায় করে শরণার্থীদের ইউরোপে পাঠানোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়। এরই প্রেক্ষিতে আয়লান কুর্দি সহ আরো 4 জনের মৃত্যুর ঘটনায় মুয়াফাকা আলাবাস ও আসেম আল ফাহাদ নামের 2 সিরিয়র বিরুদ্ধে বিচার শুরু হয় গত ফেব্রুয়ারিতে। তুরস্কের যে শহরে আয়লানের মৃতদেহ ভেসে উঠেছিল সেই বদ্রুম শহরের আদালতেই বিচার কাজ শেষে ঘোষণা করা হয় রায়। আদালত আমার মক্কেলের 4 বছর 2 মাসের কারাবাসের দণ্ড প্রদান করেছেন, কিন্তু ইতিমধ্যে দণ্ডিতরা বেশ কয়েক মাস কারাগারে বন্দী আছেন। তুরস্কের বাসিন্দা হলে সে বিবেচনায় আসামিরা মুক্তি পেতেও পারতেন, তবে সিরীয় নাগরিক হওয়ায় সেই সুযোগ পাবেন না তারা। সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকা ডুবে গত বছর প্রাণ হারিয়েছিলেন 800-রও বেশি মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবরে এশিয়া কাপের খবর। ভারত শক্তিশালী দল, তবে ফাইনালে তাদের হারাতে সব ডিপার্টমেন্টে ভালো করতে হবে। এছাড়া টানা 3 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ফাইনালে কাজে লাগবে বলেও মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এছাড়া পুরো টুর্নামেন্টে স্বাগতিক পেস আক্রমণেরও প্রশংসা করেন তিনি। 1-3 বিরতির পর শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ। কনফিডেন্সটা আমাদের সাথে আছে, প্লাস ফ্লো, আমরা খুব সুন্দর একটা ফ্লোতে আছি। নো ডাউট ইন্ডিয়া খুবই স্ট্রং টিম, বাট আমাদেরকে যদি ওদের সাথে জিততে হয় আমাদের 3 ডিপার্টমেন্টে 100% হইতে হবে। আর যেভাবে আমরা লাস্ট 3টা ম্যাচ খেলেছি আমরা অনেক কনফিডেন্ট যে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে আমরা যে ভুল যেগুলো করেছিলাম আমরা চেষ্টা করছি যে ওগুলো যদি আমরা রিপিট না করি। আশা করবো যে যেভাবে পেস বলাররা বোলিং করেছে টুর্নামেন্টে, উইচ ইজ আনবিলিভেবল। আমার কাছে মনে হয় আমরা হয়তোবা বেস্ট বোলিং ইউনিট আমাদের, স্পেশালি পেস বোলিংয়ের দিক থেকে। তো আশা করবো যে ওই ভালো ওয়ার্কটা ওরা ফাইনালেও করবে আর আমাদেরকে একটা ভালো স্টার্ট দিবেন। জুনের শেষ হবে জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ। তবে দলের উন্নতি, ধারাবাহিক সাফল্য ও তার কোচিংয়ে সন্তুষ্ট বিসিবি। তাই তার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আগেই আমাদের জানা ছিল যে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট কোচ ও, সেই দিক দিয়ে আবার তার যে রিসেন্ট পারফরমেন্স একটা টিমের সাথে এসে, সো হি হ্যাজ আ প্রুভেন রেকর্ড, ন্যাচারালি ওর থাকবে। সো ফর উই আর কনসার্ন, আমাদের মনে হয় না, মানে আমাদের তরফ থেকে তো ওরকম কোনো সমস্যা এখনো হয়নি। উই আর ভেরি হ্যাপি এবং এটা এক্সটেন্ড না হওয়ার কোনো কারণ নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় অভিযুক্ত মা মাহফুজা 5 দিনের রিমান্ডে। খুনের ঘটনা স্বীকার করার খবরকে নাটক বললেন নিহত শিশুর খালা। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার দায়ে 2 জনকে আটক, পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি। 12 বিদেশি সহ আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের 14 সদস্য আটক। ফেসবুকে নারীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে মোটা অঙ্কের অর্থ আদায় করত চক্রটি, ব্রিফিংয়ে র্যাব। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শিশু চুরির সময় এক নারী হাতে নাতে আটক, বিশেষ চক্রের হয়ে কাজ করছিল, প্রাথমিক জিজ্ঞাসার পর জানালো পুলিশ। এবং ক্ষমতায় থাকার জন্য সরকার নির্বাচন নিয়ে প্রহসন করছে, অভিযোগ বিএনপির। ইউপি নির্বাচনে বাধা দেয়া হচ্ছে না, নালিশ করাই দলটির কাজ, মন্তব্য আওয়ামী লীগের। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।